আমার পাত্র দেখা হচ্ছিল। তারা অনেকেই জিজ্ঞাসা করতো, আপনি শঙ্খবেলাটা কেন করবেন? আমি দেখেছি সব পাত্রদের মনের মধ্যে শঙ্খবেলায় খুব আপত্তি ছিল। তারপরে নির্মল কুমার প্রপোজ করতে নির্মল কুমারকে বললাম হ্যাঁ। কেন বললাম? যে আমি ওইটি ভেবেই বললাম যে উনিও তো অভিনয় করেন, কাজে অভিনয়টা উনি বুঝবেন। অভিনয়টা আমি হয় ক্যামেরা নয় স্টেজ, এই দুটো জায়গায় করি, বাস্তব জীবনে করি। বাস্তবে সবই সমান, বাস্তবে অত মিষ্টতা নেই। কাজেই সব সংসারে যা হয় আমাদের সংসারেও তাই। মাকে বললাম যে বিয়ে কোনো লাভ নেই, সত্যজিৎ রায় তো আমাকে পছন্দ হবে না, এতখানি ট্যাক্সি ভাড়া সেটা একটা অনেকখানি দরকার নেই যাবার। এইরকম মায়ের সঙ্গে মা বলছেন না, উনি যখন ডেকে পাঠিয়েছেন তখন যাওয়া উচিত। একটা বাচ্চা ছেলে, তার 10-12 বছর বয়স হবে, সে আমার গাল টিপে দিল। আমার তো দিন প্রায় শেষ হয়ে এসছে, আর কি পাবার আছে, আর কি দেবার আছে জানি না, যা পারবো তা দিয়েই দাও। সমাজের যে জায়গাটায় যেতে চান সেই জায়গাটায় আপনি এক পাক করে হাঁটুন, এগিয়ে পৌঁছবেন। সবচেয়ে আনন্দ যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমার 2 সন্তান, সেটার থেকে আনন্দকর আর কিছু হতে পারে না। পদ্ম পুরস্কার পেলেন না, কত কত মানুষ পেয়েছেন, তারা নিশ্চয়ই যোগ্য, কিন্তু মাধবী মুখোপাধ্যায় সেই তালিকায় নেই। বাঙালি হিসেবে এটা ভাবতে কেমন লাগে আপনার? উত্তম কুমারের সঙ্গে প্রথম যখন কাজ করি তখন উনি ওই রকম করতেন, ম্যাডাম বসুন, উনি উঠে দাঁড়িয়ে। আমি বললাম যে এটা না আমাদের দেশেও না। দরজা ধাক্কাচ্ছে, সৌমিত্র তুই মাধবী আর রুমাকে নিয়ে কি করছিস? হ্যাঁ, সৌমিত্র বলছে ছি 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 ছি, এটা এরকম। আমার বাবার সময় আমি এখানে কতদিন ছিলাম, তখন তো অন্যরকম ছিল, আর এখন এইরকম হয়ে গেছিস তোরা, এরকম খারাপ খারাপ কথা বলবার চেষ্টা করিস। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আপনারা দেখছেন টলিফোকাস কলকাতা। টলিফোকাস কলকাতার নতুন সেগমেন্ট সিনে স্বরূপ। এই সিনে স্বরূপে রোজ আপনারা দেখতে পাবেন একজন করে বাংলা ছবির কিংবদন্তি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি 25 বছর আগে যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, সেই শুরুর দিনে আমাকে শেখানো হয়েছিল যে বিখ্যাত মানুষের নামের সামনে বিখ্যাত শব্দটা বসানোর দরকার হয় না, তারা স্বনামে বিখ্যাত হন। তো অভিনয়টা যদি সাবজেক্ট হয়, এখন হচ্ছে না, আগে তো একটি সিনেমা হল হতো, এখন মাল্টিপ্লেক্স হয়েছে, একটা মাল্টিপ্লেক্সে অনেকগুলো ছবি দেখার জায়গা। তো এই মানুষটা যেন অনেক ছবি, নিজেই চলমান ছবি বটে, কত কত তার গল্প। আমাদের সঙ্গে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। আমরা তাকে শুধু স্বাগত নয়, প্রাণ খুলে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনার শরীর ভালো আছে দিদি? এই চলছে, ভালোই মন্দই মেশানো, শরীর মানেই তাই, কখনো ভালো থাকে কখনো মন্দ থাকে, সব নিয়েই চলতে হয়। আবার নতুন করে মহানগর মুক্তি পেল, মহানগর দেখছে মানুষ। 1963-তে মুক্তি পেয়েছিল মহানগর, এটা 2024। সেটা ভুলেই গেছি যে কোন সালে হয়েছিল। আপনি যেহেতু মূল চরিত্রে অভিনয় করেছিলেন, আপনার ভালো লাগবে যে আমাদের মতো মানুষ এটাকে ঠিক ছবি বা সিনেমা হিসেবে দেখতাম না, মনে হতো আমাদের বাস্তব জীবনের ঘটনা, এটাই তো ঘটে। তো মনে আছে সেই মহানগর যখন অভিনয় করেছিলেন কিছু কথা? হ্যাঁ, যেমন মহানগর যখন প্রথম অফারটা আসে তখন কী বলে প্রোডাকশন কন্ট্রোলার আর আরেকজন সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন দুর্গা সেন, ওরা আমার বাড়িতে আসলেন, এসে বললেন যেরকম আপনাকে সত্যজিৎ রায় ডেকে পাঠিয়েছেন দেখার জন্য। তো অ্যাড্রেস নিলাম, নেবার পর দেখলাম যে 3 নম্বর লেক টেম্পল রোড, আর আমি তখন থাকি কাশীমিত্র ঘাট স্ট্রিট, নর্থ ক্যালকাটা।
তো মাকে বললাম যে গিয়ে কোনো লাভ নেই, সত্যজিৎ রায় তো আমাকে পছন্দ হবে না, এতখানি ট্যাক্সি ভাড়া সেটা একটা অনেকখানি, দরকার নেই যাবার। এইরকম মায়ের সঙ্গে মা বলছেন না, উনি যখন ডেকে পাঠিয়েছেন তখন যাওয়া উচিত। এরকম কথোপকথন আমাদের মধ্যে হচ্ছে, তার ভিতরে ওরা ফিরে আসলেন। ফিরে এসে বললেন আপনার ট্যাক্সি ভাড়াটা রাখুন। তখন খুব লজ্জা পেয়ে গেলাম, বললাম না না না, ট্যাক্সি ভাড়া দিতে হবে না, আমি চলে যাব, আমরা চলে যাব। এবং তারপরে ওরা জোর করেই ট্যাক্সি ভাড়াটা দিয়ে গেলেন। তখন আর কোনো প্রবলেম থাকলো না। এবারে মা আর আমি গেলাম, চলো সত্যজিৎ রায়কে দেখেই আসি। তো গেলাম, গিয়ে বসলাম, চারিদিকে বই ছড়ানো, তার ভেতরে কয়েকটি চেয়ার, তারপরে একটি বিশেষ চেয়ারে মানে সত্যজিৎ রায় বসতেন, আর বাকি চেয়ারে আমাদের বসা। তো বসলাম। আর আমি যখন গেছি তখন আমি এটাই ভেবে গেছি যে আমি যা তাই, মুখে একটু পাউডারও লাগাইনি, না লাগিয়ে যেমন আমার চেহারা সেরকম ভাবে গেছি। উনি দেখলেন, দেখার পর তারপরে বললেন যে ওনার একটা আউটডোরের শুটিং ছিল, তো বললো আউটডোর থেকে ফিরে আসি তারপর। তো আমি যখন নামছি তখন তো জানি যে পাত্রপাত্রী দেখার সময় আমরা ঠিক এই কথাই বলি, পরে খবর দেবো। এটা আমার তাতে কোনো রকম, আমি তো জেনেই এসেছি, চলে আসলাম। কিন্তু তারপর এখানে একটু উল্টো হলো, আবার কিছুদিন পরে ডেকে পাঠালেন। গেলাম, যাবার পর উনি স্ক্রিপ্টটা শোনালেন। তখনও বিশ্বাস করতে পারছি না যে এটা আমি করব। তারপরে স্ক্রিপ্টটা উনি আমার হাতে দিলেন, একটা স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট। বলে এটা পড়ো। আচ্ছা। তারপর পরে এসে ডেট নিলেন যে এই ডেটে শুটিং হবে। সেই ডেটে যখন শুটিং হবে, টানা 10 দিনের শুটিং, কিন্তু তখন আবার চোখে একটা আঞ্জনি হলো। তো খুব মন খারাপ হলো যে আঞ্জনি হলো, ওই ছবির শুটিংয়ের সময় একটু দেখা যাবে ক্যামেরায়, কিন্তু ক্যামেরাম্যান কত সাংঘাতিক, কিছুই বোঝা যায়নি আঞ্জনিটা। এইভাবে শুরু হলো মহানগরের শুটিং। চলেছে। তারপর যেদিন শেষ দিন, সেটা ওই ওল্ড আলিপুর, ওখানে রাস্তায় শুটিংটা শেষ হলো। তখন সত্যজিৎ রায় বলছেন যে আমি আবার কবে তোমার সঙ্গে কাজ করব। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম, ভাবলাম এই কথাটা তো আমার বলা উচিত ছিল, কিন্তু কিছুই বলতে পারি না আমি, ওই জন্য মাথা নিচু করে চুপ করে থাকলাম। কিন্তু তার কিছুদিন পর আবার উনি ফোন করলেন, ফোন করে বললেন তুমি নষ্টনীরটা পড়ো। আমি বললাম নষ্টনীর আমার পড়া? বললো না হোক, আমি বই পাঠিয়ে দিচ্ছি, তুমি নষ্টনীরটা পড়ো। এবং সেখানে শুধু নষ্টনীরই ছিলেন, রবীন্দ্রনাথের অন্য কোনো গল্প ছিল না। তো নষ্টনীরটা পড়লাম। তারপর উনি ডেকে পাঠালেন, স্ক্রিপ্ট শুনলাম। স্ক্রিপ্ট শোনার পর সব দৃশ্যই ছিল, শেষ দৃশ্যটা ছিল না। তাই আমি বললাম শেষে কী হবে? তখন বললেন যে ওটা পরে বলবো। কিন্তু পরে আর বলেননি, একদম শুটিংই হয়েছে। দিদি, আমি অনেকবার মহানগর দেখেছি, আমার মনে হয় বহু মানুষই দেখেছেন। ওখানে আপনার চরিত্রের নাম ছিল আরতি মজুমদার। এই যে সংসার সামলে বাড়ির স্ত্রী, বাড়ির বউ চাকরি করতে যাচ্ছে, ডোর টু ডোর গিয়ে সেলস উম্যান হিসেবে কাজ করছে, আজকের দিনেও কি প্রাসঙ্গিক? অথচ এমন তো নয় যে বাস্তব জীবনে আপনি সেই কাজগুলো করছিলেন। তো এরকম একটা চরিত্রে নিজেকে ঢুকিয়ে নিলেন, নিজেকে ওই আরতি মজুমদার বানিয়ে ফেললেন কিভাবে, কি সহজে? সেটা একটাই কারণ বলবো, সেটা হচ্ছে 5 বছর বয়স থেকে আমি থিয়েটার করি। আর সেখানে যারা যারা অভিনেতা ছিলেন বা যাদের দেখে আমার শেখা, প্রথম নাম বলি কি বলে শিশির কুমার ভাদুরী, ছবি বিশ্বাস, অহিন চৌধুরী, নরেশ মিত্র,
রানীবালা, সরজুবালা দেবী, প্রভা দেবী, আরও অনেকে, মানে যারাই ছিলেন তারাই এত অসাধারণ অভিনেতা অভিনেত্রী, তাদের দেখে দেখে যা শেখা তাই শিখেছে। শুনেছি এমনটা যে যখন আপনি মহানগর করতে যাচ্ছেন, তখন নাকি ঋত্বিক ঘটক একবার বলেছিলেন যে আপনাকে, যে সত্যজিৎ রায় অভিনয়টা খুব ভালো বোঝেন না, স্ক্রিপ্টটা খুব ভালো বোঝেন, তুমি এক কাজ করো, আমার থেকে মাঝে মধ্যে অভিনয়টা একটু জেনে নিও। ঋত্বিকটা তো পাগল আছে, ওরকম একটা বলে। আর সবসময় বলবে তুই অন্য কোনো ছবি দেখবি না, বলতেন লম্বুর ছবি দেখবি। আচ্ছা, ঋত্বিক ঘটক আপনাকে কাতাইলার রাত বলে একটি কথা বলতেন না, সেটা হচ্ছে কি, সেরকম দৃশ্য যখন থাকতো, যেমন একটা গানের সিকোয়েন্স ছিল, মোরা দুখুয়া কাইসে কখন, বললো যে এইটে যখন গাইবি এইটি জেনে রাখবি এটা হচ্ছে গিয়ে কাতাইলের রাত। তাহলে সেটা কি, কাতাইলের রাত হচ্ছে গিয়ে সেই রাত যে রাতের পর পাঠা বলিটা হয়। তার ভাষা এরকম, উনি ওনার এরকম নানান রকম ভাষা ছিল এবং ধমক ছিল। আর সবচেয়ে ঋত্বিক ঘটকের যে অভিনয়ের স্টাইল অফ অ্যাক্টিং কীভাবে করতে হয়, সেটা হচ্ছে উনি প্রথমে যে শিল্পী থাকে তার পার্সোনালিটিটাকে ক্র্যাশ করে দেন, দিয়ে আরোপ করেন ওনারটা। এইভাবে উনি করেন, এক একজন এক এক রকমভাবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো ঋত্বিক ঘটকের সঙ্গেও কাজ করলেন, সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করলেন, এই দুটো মানুষকে, তার আগে মৃণাল সেন, তপন সিনহা, চারজনের সঙ্গে, আচ্ছা চারজনের সম্পর্কে ছোট করে করে যদি একটু মূল্যায়ন করেন, কোনো স্মৃতি বা কার কাজের স্টাইল কেমন ছিল, আপনি কার সঙ্গে কাজ করতে খুব বেশি সহজাত ছিলেন? আমার সকলকেই ভালো লাগতো, প্রত্যেকেরই তার প্রত্যেকেই কি বলবো, একটা অসাধারণ মানুষ। যেমন তপন সিনহাও একজন অসাধারণ মানুষ, তার মানে মিউজিক সম্বন্ধে তার অসাধারণ জ্ঞান ছিল। আর ওইতে আমার খুব মনে হয় যে মিউজিক সম্বন্ধে জ্ঞান না থাকলে ভালো ডিরেক্টর হওয়া যায় না, কেন রিদমটা দরকার, কোথায় থামতে হবে কোথায় চলতে হবে এটা জানা দরকার, ওটার হচ্ছে গিয়ে এই সেন্স অফ মিউজিক। দিদি, আমি পরিচালকের ক্ষেত্রে আবার আসবো, পরিচালকের কথায়। আপনি যেহেতু মিউজিকের কথা বললেন, আপনি লিপ দিচ্ছেন বাংলা ছবিতে এমন প্রচুর গান যা আমাদের মনে বড় ভালো লাগে। আমি সেই অর্থে জনপ্রিয় দু একটা গানের কথা আপনাকে মনে করাই। এক, আপনি মানেই ছদ্মবেশীতে আপনি উত্তম কুমার একসঙ্গে আরো দূরে চলো যাই, মনে পড়ে ওই গানের কোনো স্মৃতি? বেশি তো হিট করেছে যে প্রথম কাছে এসেছি, শঙ্খবেলা, ঠিক, এটাই সব জায়গায় এখনো গেনের এখনো ওই কথা বলে। কোনো স্মৃতি শঙ্খবেলার ওই গান সম্পর্কে? শঙ্খবেলার ওটা ইয়েতে ছিল, নৌকোয়, বোটে, ঠিক। তো যখন ক্লোজ শট হয় তখন উত্তম কুমার, আর যখন লং শট হয় তখন আমি আর একজন সাহেব, এইভাবেই হয়েছে। আচ্ছা, চঞ্চলমন আনমনা হয় ও দ্বিতীয়াতে? চঞ্চলমন আনমনা হয়, সেটা ঠিক মনে নেই, মানে যেরকম হয় আর কি ছবিতে, যার শট যেরকম শট নেবে সেরকম অনুযায়ী এক্সপ্রেশন দিতে হয়। দিদি, আপনি মাধুরী মুখোপাধ্যায় থেকে মাধবী মুখোপাধ্যায় কিভাবে হয়ে উঠলেন, এর গল্প কি? তপন সিনহার ছবি পর্যন্ত মাধুরী ছিলাম, তারপর মৃণাল সেনের ছবি যখন 22শে শ্রাবণ করি, তখন ওরা বলল যে যদি নামটা একটু চেঞ্জ করি তাহলে কি অসুবিধা হবে। তো আমি তখন কি বলবো বুঝতে পারছি না, চুপ করে থাকলাম কিছুক্ষণ, বললো সেরকম কিছু চেঞ্জ নয়, মাধুরী থেকে মাধবী এইটুকু যদি করি তাহলে কি আপনাদের সুবিধা হয়? বললো হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে করুন। এই কেন, এর পেছনে কারণ কি? কোনো কারণ হলো এইটি যে মাধবী বললে আমরা নবাগতাটা ব্যবহার করতে পারি, আর মাধুরী হলে আর নবাগতাটা ব্যবহার করা যাবে না, এই কারণে। দিদি, 50 সাল থেকে সেই অর্থে আপনি অভিনয় করছেন স্ক্রিনে, পর্দায়, আর 74 বছর হলো।
জীবনে অভিনয় ছাড়া আপনি বাস্তবে বেঁচেছেন নাকি অভিনয়টাই করে গেলেন? অভিনয়টাই করে গেলাম। মাধবী মুখোপাধ্যায়কে কিন্তু একটাই জিনিস, অভিনয়টা আমি হয় ক্যামেরা নয় স্টেজ, এই দুটো জায়গায় করি, বাস্তব জীবনে করি না। বাস্তব জীবনের মাধবী মুখোপাধ্যায় মানুষটা কেমন? বাস্তব জীবনের মাধবী মুখোপাধ্যায় মানুষটা কেমন? যেমন আমি তেমন। কেমন আপনি সাধারণ দর্শকের মনে হয় আপনি মানুষটা কেমন? আপনাকে তো কত চরিত্রে দেখা গিয়েছে, এক একটা চরিত্রে আপনি সেই চরিত্রের মতো হয়ে গেছেন। হ্যাঁ তাই। আমার মনে পড়ে যে আপনি নায়িকা নয় এই ছবিতে, তরুণ মজুমদার, ভালোবাসাতে মাত্র কোথায় ডায়লগ আপনার, কিন্তু ওই তাপস পালের মায়ের চরিত্রে আপনি অত বড় একজন গায়িকা, কি অপূর্ব আপনাকে লাগছিল। মানুষটা মাধবী মুখোপাধ্যায়, যারা সাধারণ দর্শক তো আপনাকে দেখেনি কখনো যে কিরকম, আপনি মানুষটা কেমন? খুব প্রাণোচ্ছল, রাশভারী, কম কথা বলেন, বেশি কথা বলেন, কেমন? না, বেশি কথা হয়তো বলি না, কিন্তু এমনি সাধারণ মানুষ, অতি সাধারণ। আমি অসাধারণ কিছু নেই। দিদি, আমরা এরকম অনেক ক্ষেত্রে অনেক মানুষকে জিজ্ঞেস করি যে আপনি এটা না হলে কি হতেন মনে হয়। আপনাকে কি জিনিস জিজ্ঞেস করা যায় যে আপনি যদি অভিনেত্রী না হতেন কি হতেন? কখনো ভেবেছেন? আমি তাহলে সাধিকা হতাম। কেন এমন বললেন? ভালো লাগে, শান্ত পরিবেশ, কিচ্ছু থাকবে না, হয়তো একটা মূর্তি থাকবে, তার সামনে বসে ধ্যান করব। পরবর্তীকালে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করলেন, কোনো মনে থাকা কিছু? পূর্ণেন্দু পত্রী। সকলেরই মনে থাকে। পূর্ণেন্দু পত্রীর তো নানান রকম গল্পই বলা যায়। পূর্ণেন্দু পত্রীর ছবিতে শুটিং করতে গেছি, কোনটা বলবো, প্রথম ছবি করেছি সেটা হচ্ছে তেলেনা পোতা আবিষ্কার, স্বপ্ন নিয়ে ছবির নাম। সেখানে খুব বড় একটা রোল ছিল না, ছোটই রোল। তো সেই ছবিটা করার পর তারপর তো উনি করলেন, বললেন যে মাধবীর ছবিটা চলছে না, এবারে কি করতে হবে? বললে আপনি একটা জিনিস লিখুন। তাহলে আমি লিখবো না, আপনিই লিখুন। বললো এইটে মধ্যে আমার নানান রকমের স্পেশাল কিছু অ্যাক্টিং আছে, সেটা কি আপনারা বার করুন, যে বার করতে পারবেন তাকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপরে যাই হোক আমি হ্যাঁ বললাম, চলছে না ছবি, চলুক, এটাই তো চাই। তো জানি না পূর্ণেন্দুবাবু তাতে কোনো লাভ হয়েছে কিনা। তারপর বললাম বোধহয়, তারপর রবীন্দ্রনাথের গল্প কি বলুন তো, স্ত্রীর পত্র করলাম। সেখানে সেখানেও নানান রকম অসুবিধের মধ্যে পূর্ণেন্দুবাবু খুবই অসুবিধার মধ্যে কাজ করেছেন, সেটা একরকম গেল। তারপর মালঞ্চে যখন কাজ করলাম, মালঞ্চ কী বলে জায়গাটার নাম হচ্ছে গিয়ে চন্দননগরে একটা বিশাল বাড়ি, সেই বাড়িতেই শুটিংটা হতো। তো শুটিং হচ্ছে একদিন, ওরা খুব ধনী মানুষ, আমাদের বলেছেন যে এরকম আপনারা সবাই আমাদের এখানে খাবেন। বিশাল বড় টেবিল, সব চেয়ার্স, বসে আছি। পূর্ণেন্দুবাবু বলছেন পূর্ণেন্দুবাবুর আসার কথা, কিন্তু পূর্ণেন্দুবাবু আসছেন না। অনেকক্ষণ ধরে আমরা বসে থাকলাম, রবিবাবু, তারপরে কী বলে যে আমার হিরো করেছিলেন তিনি, তারপরে এইরকম আরও অনেকেই। তখন আমি আস্তে আস্তে উঠে গেলাম, দেখি তাহলে পূর্ণেন্দুবাবুকে ডেকে আনি। পূর্ণেন্দুবাবুকে যখন ডাকলাম তখন পূর্ণেন্দুবাবু একটা ওই তক্তপোষের মতন তাতে শুয়ে আছেন। তখন আমি বললাম কি পূর্ণেন্দুবাবু, আপনার শরীর খারাপ? উঠুন, কী বলে আমরা সবাই বসে আছি আপনার জন্য।
তখন উনি দু চোখ ভরা জল কাঁদতে কাঁদতে বলছেন, মাধবী আমি খেতে পারবো না। হ্যালো, কেন, কি কষ্ট হচ্ছে আপনার? তখন বললো, আমার টেকনিশিয়ানস তাদের কোনো খাবার নেই। যে প্রডিউসার, যে ভদ্রলোক আর কি টাকা দেবেন বলেছিলেন, তিনি ফিল্ম পাঠিয়ে দিয়েছেন, ক্যামেরাম্যান এটি সব পাঠিয়ে দিয়েছেন, কিন্তু টাকা পাঠান না। অতএব আমি তো খেতে দিতে পারছি না এদের, আমি কি করে খাবো সেখানে? তখন আমি একটা জিনিসই ভুলে গেছি, যে ভদ্র মহিলা বলেছিলেন যে আপনি 15 দিন বোধহয় ওখানে শুটিং করেছি, যে 15 দিনের টেকনিশিয়ানসদের সকলের খাবার আমি দেব, আপনি। কিন্তু সেই ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেছি, এটা খুব অন্যায়, খুবই অন্যায়। তো উনি 15 দিন খাবার দিয়েছেন, 15 দিন আমরা শুটিং করেছি ওখানে, 15 দিনের খাবার উনি দিয়েছেন। আর আমি তখন চলে গেলাম, আমার ভাইয়ের বাড়ি ছিল ওখানে, মাসতুতো ভাই, তার বাড়িতে চলে গেলাম, তার বাড়িতে গিয়ে থাকলাম, থেকে ওখান থেকে শুটিং করতে আসলাম। তো এই পূর্ণেন্দুবাবু যদি একটু ভালোভাবে থাকতে পারতেন, কাজ করতে পারতেন, তাহলে উনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারতেন। দিদি, আপনার কথায় রবি ঠাকুর উঠে এলো। চারুলতার কথা তুলি। চারুলতাই কি আপনার জীবনের সেরা কাজ বা অন্যতম সেরা? কখনো কি মনে হয় কোনো মানুষের এটাই সেরা? সবসময় মনে হয় যে এর পরে আমি কি করব, সেটা আমি, ত্রুটি কোথাও না কোথাও থেকে যায় মনে। নিজের পুরনো কাজ, পুরনো অভিনয়, পুরনো ছবিতে অভিনয় দেখেন, দেখে ত্রুটি ধরেন? হ্যাঁ, সব সময়, যেটা এই না করে এই করলে ভালো হতো। গত ৭৪ বছর ধরে অভিনয় করছেন, এত মানুষের প্রশংসা পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, সেরা পাওয়া, সব থেকে কোনো আনন্দ পাওয়া, কোনো প্রশংসায় যে এই প্রশংসাটা পেয়ে আপনার মনটা ভরে গিয়েছে, মোটিভেট করেছে? সে তো সবচেয়ে আনন্দ যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমার 2 সন্তান, সেটার থেকে আনন্দকর আর কিছু হতে পারে না। 2 সন্তানের কথা বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করি তাহলে নির্মল বাবুর সঙ্গে আপনার পরিচয়, নির্মল চক্রবর্তী, কিভাবে পরিচয়, কিভাবে যদি একটু বলেন? ওই শুটিং করতে যাচ্ছে, শুটিং করতেই পরিচয় হয়েছে, তবে ওনার সঙ্গে আমি বেশি কাজ করিনি, খুব কম কাজ করেছি। আর তখন সেই সময়টায় আমার পাত্র দেখা হচ্ছিল, তো সমানে এই পাত্র দেখার ইয়েটা, তারা অনেকেই জিজ্ঞাসা করতো, আপনি শঙ্খবেলাটা কেন করলেন? আমি দেখেছি সব পাত্রদের মনের মধ্যে শঙ্খবেলায় খুব আপত্তি ছিল। তো এইরকমই যে অভিনয় করতে গেলে সব জায়গায় করতে হয়, এটা করবো না ওটা করবো না বললে তো হয় না। আমি অভিনেত্রী, আমাকে যেটাই বলবে আমাকে সেটাই করতে হবে। তো এই আর ওই মানে সেজেগুজে মামা বাড়িতে, আমার মামা খুব স্ট্রং, তো ওইখানে গিয়ে বসতে হতো, আর এই এক একটা প্রশ্ন করতেন, তারা শুনতে হতো। আর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি, যেখানেই যাই সেখানেই তো আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। তারপরে নির্মল কুমার প্রপোজ করলেন করতে, নির্মল কুমারকে বললাম হ্যাঁ। কেন বললাম? যে আমি ওইটি ভেবেই বললাম যে উনিও তো অভিনয় করেন, কাজে অভিনয়টা উনি বুঝতেন। মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে যারা আলোচনা করে বাংলায়, যত দর্শক, আপনার কণ্ঠস্বর, আপনার উচ্চারণ, আপনার বাচনভঙ্গি, তিনটেই অপূর্ব। এবং নির্মল কুমার, তারও কণ্ঠস্বর তো আমাদের মনে প্রচণ্ড দাগ কাটে, ভারী লাগে। তো আপনারা যখন দুজন কথোপকথন করতেন, দুজনের কথা বলা, সে কি পরিবেশ তৈরি হতো ঘরে বাইরে নানা সময়? সেটা একটা কি জানেন তো, বাস্তবে সবই সমান, বাস্তবে অত মিষ্টতা নেই। কাজেই সব সংসারে যা হয় আমাদের সংসারেও তাই। আপনাদের রাগারাগি অমুক যা হয় আর 10 জনের যা হয় তাই হয়, নতুন কিছু নয়।
দিদি, আপনার অভিনয় তো এত বছরের জীবন, পরিচালনায় বোধহয় অল্প কিছুদিনের জন্য এসেছিলেন। যদি ওই পরিচালনা করতে আসার সময়টা কি বলেন? আত্মজা বলে একটা ছবি করেছিলাম এনএফডিসির। আচ্ছা। আর দূরদর্শনে করেছিলাম রামের সুমতি, আর রামের সুমতি শর্ট ফিল্ম, আর একটা হচ্ছে গিয়ে সিরিয়াল করেছিলাম নিষ্কৃত। তো সেই অর্থে পরিচালক কেরিয়ারটা এটা বেশি দিন টানেননি, মানে কেন এটা? পরিচালক তো ওরকমভাবে হওয়া যায় না, টাকা চাই, টাকা ছাড়া পরিচালক হওয়া যায় না। আপনি আমাকে টাকা যদি দেন আমি আবার পরিচালনা করতে পারি। কখনো মনে হয়েছে যে আমি এই ছবিটা বানাবো বা এই কাজটা করব বললেই তো হবে না, টাকা চাই, টাকা ছাড়া তো হবে না। টাকাটা কে দেবে? আর লোকের কাছে গিয়ে টাকা চাইতে ভালো লাগে না। দিদি, ভালো না লাগার কথা বলছেন। আমরা দর্শক যারা বাংলা ছবির, আপনার দর্শক, আমরা মাঝে মধ্যে আলোচনা করি নিজেদের মধ্যে। আপনি জাতীয় পুরস্কারও পেয়েছেন, কিন্তু আমার মানে আপনাকে কখনো কোনো পদ্ম পুরস্কার দেওয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। মাধবী মুখোপাধ্যায় ৭৪ বছর পর্দায় অভিনয় করার পর পদ্ম পুরস্কার পেলেন না। কত কত মানুষ পেয়েছেন, তারা নিশ্চয়ই যোগ্য, কিন্তু মাধবী মুখোপাধ্যায় সেই তালিকায় নেই। বাঙালি হিসেবে এটা ভাবতে কেমন লাগে আপনার? আমার কিছু মনে হয় না। পেলাম পেলাম, না পেলাম না পেলাম। আমেরিকা বা ইংল্যান্ডে যদি যাই তাহলে কেউ আমাকে মাধবী বলেই ডাকেন, চারুলতা বলে ডাকে। শুনি, সেটাও শুনি, খারাপ লাগে না। সেই মাধবী মুখোপাধ্যায়কে বোধহয় একটা পদ্ম পুরস্কার দিয়েই বিচার করবে না কখনো কোনো দিন দর্শক। না, ওগুলো কী হবে, ওই একটা জায়গায় সাজিয়ে রাখা, তারপর আর কিন্তু অনেকগুলো ভালো ভালো কথা উঠছে। আমার বলতে ইচ্ছে করে 2024-এ দাঁড়িয়ে খবর কাগজে, টেলিভিশনে, বাস্তব জীবনে আমরা শুনতে পাই এখনকার দিনের অভিনেত্রীরা বা অভিনেতারা একজন আর একজন সম্পর্কে কখনো অভিযোগ করেন এ ভালো না, ও ভালো না। বাস্তবে হয়তো তাদের এগুলো ঘটেও। আমার জিজ্ঞাসা, যে আপনারা সেই 5-এর দশক থেকে অভিনয় করেন, আপনাদের সময়ও তো কম্পিটিশন ছিল, আপনারাও তো অনেক অভিনেত্রীরা কাজ করছেন, ভালো খারাপ কখনো মনে হয়নি? আমাদের একটা কানন দেবী করেছিলেন মহিলা শিল্পী মহল, সেখানে সব সময় যেমন যখন উর্বশী অ্যাওয়ার্ড পেলাম তখন কানন দেবী সম্বর্ধনা দিলেন, উত্তম কুমারও দিয়েছিলেন। তো সেই সম্বর্ধনাটায় ছিল কি, একটা লাল পাড় শাড়ি, সিঁদুরের একটা কৌটো, আর সিঁদুরের লাল পাড় শাড়ি, সিঁদুরের কৌটো, আর একটা রেকাবি ছিল রূপোর। এই উত্তম কুমারের প্রসঙ্গ এলো, যদি একটু স্মৃতিচারণ করেন উত্তম কুমার সম্পর্কে। বলুন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এই নিয়ে তো বাঙালির চিরকাল ভাগ করে এসছে। আপনি তো দুজনের সঙ্গে কাজ করলেন, কিভাবে একটু মূল্যায়ন যদি করেন? উত্তম কুমারের সঙ্গে প্রথম যখন কাজ করি তখন উনি ওই রকম করতেন, ম্যাডাম বসুন, উনি উঠে দাঁড়িয়ে। আমি বললাম যে এটা না আমাদের দেশেও না, আপনি অনেক সিনিয়র, অতএব আপনি উঠে দাঁড়াবেন কি? আমি যদি বসে থাকতাম আমি উঠে দাঁড়াতাম, এটা আপনি কখনোই করবেন না। আর ম্যাডাম কেন, চিহ্নিত করার জন্য, মানুষের মধ্যে হারিয়ে যাব এই জন্য চিহ্নিত করার জন্য আমাকে একটা নাম দিয়েছে মাধবী, আপনি ওটা রাখলেই ভালো হবে। তারপর থেকে আর কখনোই বলতেন না, মাধবী মাধবীই বলতেন। আর তারপর শেষের দিকে মাধবীও নয়, মাধু। অবশ্যই উনি একটা নাম দিয়েছিলেন আমার, সেটা হচ্ছে এক্সরে আইস। এই যে এক্সরে আইস, এরকম করে ডাকতেন। কেন এরকম নাম? আমি যেন সব বুঝতে পারি। দারুণ ভালো লাগলো শুনে। দিদি, উত্তম কুমারের প্রসঙ্গ হলো, সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়ে যদি কোনো। সৌমিত্র চট্টোপাধ্যায় তো প্রথম করলাম চারুলতা।
চারুলতার পর তারপর অন্য ছবি হয়তো করেছি, কিন্তু গণনাসিপুরের কথাই বলি, সেখানে নানান রকমের অভিজ্ঞতা হয়েছে। যেমন শুটিং করতে গেলাম, শুটিং করতে গিয়ে যেখানে গেছি বহরমপুরে এরকম একটা নদী থেকে উঠছি আমি আর রুমালি, যখন উঠছি দুজনে, সেই সময় আর গোষ্ঠ পাল নাম শুনেছেন নিশ্চয়ই, সেও সঙ্গে আছে, সে ওই হেয়ার ড্রেসারের কাজ করেছেন ওটাতে। তো যাচ্ছি যখন, তখন সমস্ত ধুলো তুলে সব তুলছে আর বলছে মাধবী মাই কি জয় করে ধুলো তুলে মারছে। গোষ্ঠ তখন বলছে মাধবী ধুলো দিচ্ছে, ধুলো। আনন্দিক, পরে হয়তো ফুল পাবো, এখন ধুলোই খাই, কিছু বলবেন না, ওদের চুপ করে থাকো। তো এইরকমভাবে এসে এক সময় আমরা বসলাম একটা গাড়ির মধ্যে। তা যখন বসলাম তখন খেয়াল হলো রুমালির কথা। আমি বললাম রুমালি আছে? বললো হ্যাঁ, রুমালি উঠে গেছে গাড়িতে। তো ওরকম গাড়িতে উঠে যেতে তখন দেখলাম সৌমিত্রও সামনে বসে আছে। তো তখন বললাম যে এরকম রুমালি কাঁদছে। তো আমি বললাম যে সৌমিত্র রুমালি তো কাঁদছে। তখন রুমালিকে সৌমিত্র, কী হয়েছে আপনার, কী হয়েছে, কেন এরকম মন খারাপ হলো কেন আপনার? তখন বললো না, মন খারাপ হবে না, একটা বাচ্চা ছেলে, তার 10-12 বছর বয়স হবে, সে আমার গাল টিপে দিল। তখন বললো যে 10-12 বছরের ছেলে যখন গাল টিপেছে তখন মা ভেবেই টিপেছে, আপনি ভাবছেন কেন? তখন বললো তাই বলছেন? না না, সেরকম নয়, সেরকম নয়। বললো যেরকমই হোক, ও অন্যরকম কিছু করতেই পারে না। তো এইভাবে তারপরে ওইখানে কিছুক্ষণ সময় কাটলো, কাটার পর তো এরকম আমরা গেলাম আবার অন্য জায়গায়। ওখানে আমাদের ঠাঁই হলো না বহরমপুরে, অন্য আর একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে একটা ঘরের মধ্যে, একটা ঘরে আমি আর রুমালি, আর অন্য ঘরে সৌমিত্রবাবু আর অজিত লাহিড়ী, আর কে আমি ঠিক মনে করতে পারছি না। তো সেইখানে দরজা ধাক্কাচ্ছে, সৌমিত্র তুই মাধবী আর রুমাকে নিয়ে কী করছিস? হ্যাঁ, সৌমিত্র বলছে ছি 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 ছি, এরা এরকম, আমার বাবার সময় আমি এখানে কতদিন ছিলাম, তখন তো অন্যরকম ছিল, আর এখন এইরকম হয়ে গেছিস তোরা, এরকম খারাপ খারাপ কথা বলবার চেষ্টা করিস। সৌমিত্র খুবই রেগে যাচ্ছেন, বললো প্রায় কাঁদো কাঁদো অবস্থা। সেইখান থেকে আবার আমরা অন্য জায়গায় গেলাম, গিয়ে সেখানে থাকলাম রাত্রির বেলা, তারপর সকালবেলা চলে আসবো গাড়ি করে। এরকম গেল। তারপর পরে আবার আর একটা শুটিং আর একটা জায়গায় হলো, ঠিক হলো যে এইখানে হবে শুটিং। সেখানে যাওয়ার পর তখন একটা বম কী বলে মারার কথা ছিল, ওই মানে যুদ্ধ চলছে সেরকম। সেই করে হাতে বোম বাস করলো অজিত লাহিড়ী। সে তো চিৎকার করছে, উমাজি চিৎকার করছে ইঙ্ক ইঙ্ক, তখন ইঙ্কটাকে কি সেটাও ভুলে গেছি। তারপর একটা সময় খেয়াল হলো যে ইঙ্ক মানে কালি। তখন বললাম যে কালি কালি, মা কালি নয়, লেখার কালি আছে। তখন বললো লেখার কালি কোথায় থাকবে এখানে, লেখার কালি পাওয়া গেল না। তার বাড়ি থেকে যেন ইয়ে কী বলে আলু পাওয়া গেল, বললো আলুটাই থেতো করে দিয়ে দাও, আলুটা থেতো করে দিয়ে দিল। সে তো ছটফট করছে। তারপরে বললো ইয়ে করতে হবে, সিন করতে হবে। বললো সিন কী করে করব, লাইট আসেনি, কারেন্ট আসেনি, লাইট আসেনি। বললো না হোক, একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে মশাল, মশাল জেলে ওই দৃশ্যটা করা যাবে। তখন অজিত লাহিড়ী বলছি আমি তো উঠতে পারছি না।
তখন তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, সে অজ্ঞান হয়ে থাকলো। ওই শটটা কিন্তু নিয়েছেন সৌমিত্রবাবু। সৌমিত্রবাবু শটটা নিলেন। আরও কী কী কাজ করলেন আমার ঠিক মনে নেই। এ সমস্ত কাজ টাজ করে আমরা পুরো কাজই করেছি, করে তারপরে এসেছি। তো এইরকম কাজ উনি অনেক সময়ই করেছেন যখন যেটা দরকার হয়েছে। তারপরে তো ওনার সঙ্গে স্টেজে অনেক দিন অভিনয় করেছি। একটা হচ্ছে গিয়ে ফেরা, আর একটা হচ্ছে গিয়ে ঘটক বিদায়। ঘটক বিদায়ের সময়ও নানান রকম গল্প, যেমন স্টেজ পুড়ে গেল, তখন সেখান থেকে আবার অন্য জায়গায়, এবং যেখানে যেখানে করতাম সেখানেই হাউসফুল। তো এইরকমই। কিন্তু উনি একটা জিনিস ছিল যে কেউ ভুল করলে উনি দাঁড়িয়ে থাকতেন, যে যত গরম হোক মে মাসে উইংসের পাশে দাঁড়িয়ে আছেন, কেউ বাই ডায়লগ বলছে কিনা, কেউ ভুল বলছে কিনা, সমানে দাঁড়িয়ে থাকতেন। দিদি, এই পর্যায়ে এসে আপনাকে জিজ্ঞেস করবো যে বাংলাতে এত এত অভিনয়, অনেকেই তো, আপনি উত্তম কুমারের কথা বলছিলেন, তিনিও গিয়েছিলেন হিন্দিতে অভিনয় করতে। হিন্দিতে অভিনয় করতে। মাধবী মুখোপাধ্যায়কে হিন্দিতে অভিনয় করতে দেখলো না মানুষ, কেন? আমার এখানে কোনোদিন অসুবিধে হয়নি, আর আমি খুব লোভী এটা ভাববেন না। সেই জন্য এই দুটো কারণে, যে বম্বেতে গেলে আরও অনেক টাকা পয়সা পেতাম, এই আর একটা কী হবে, যেখান থেকে আমি মাধবী মুখার্জি, তাদের বঞ্চিত করে ওখানে যাব, এই দুটো কথা আমার মনের মধ্যে হয়েছিল, তাই আমি যাই। একটা ছোট্ট অন্য দিক থেকে জিজ্ঞেস করা, এতে যে অবাঙালি দর্শক যারা আপনাকে পেতে পারতো, তারা মিস করলো না আপনাকে? তারা দেখবে বাংলা ছবি, বিদেশি যদি দেখে তাহলে তারা দেখবে না কেন? আমরা তো হিন্দি ছবি দেখি। বড় ভালো বললেন। একটি চরিত্রের কথা আজকের দিনে খুব প্রাসঙ্গিক তাই মনে হচ্ছে, অগ্নিশ্বর। অগ্নিশ্বরে আপনি যে চরিত্রটি করলেন উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে, ওরকম একজন মানুষ নিঃশব্দে নিজের কাজটা করে যাচ্ছেন, আর তার জন্য শরীরে রোগ বাসা বাঁধল, মানুষটা চলে গেল। অগ্নিশ্বর নিয়ে কোনো মনে থাকা স্মৃতি আছে ওই ক্যারেক্টারটা সম্পর্কে? কারণ আজকের দিনে আমাদের চারপাশে এই ডাক্তার দিয়ে নানা কিছু চলছে, সবের খবর রাখেন? কিছু আসে কানে? খবর তো একটু একটু রাখতেই হয়। কি অমন বড় একজন ডাক্তার স্ক্রিনে তার স্ত্রী হিসেবে ওই কাজ করছিলেন, কি কোনো ভালো লাগা, কোনো কিছু মনে হওয়া? না, তখন তো ওই চরিত্রটা নিয়েই ভাবতাম ওটা কি হবে। যে তখনকার দিনের মেয়েদের, তখনকার দিনে সবসময় মনে হতো যে আমার স্বামী একটা উঁচু জায়গায় যাক, তার জন্য যা যা সাহায্য করতে হয় সব করব। আপনাকে পেয়ে এত প্রশ্ন করার পর শেষের দিকে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে। বহু আমাদের রাজ্যটায়, দেশটায়, আমাদের রাজ্যেই অনেক অনেক অভিনেত্রী, অভিনেতা পরবর্তীকালে অভিনয়ের পাশাপাশি তারা রাজনীতিতে গিয়েছেন, কেউ কেউ সামাজিক কাজে গিয়েছেন, কেউ কেউ। আপনার কাছে কখনো এরকম প্রস্তাব আসেনি রাজনীতিতে যাওয়ার? হ্যাঁ, তাহলে আপনার খেয়াল নেই, একবার তো বুদ্ধদেব বাবুর এগেনস্টে দাঁড়িয়েছিলাম। ঠিক। তারপর আস্তে আস্তে রাজনীতি থেকে? আস্তে আস্তে নয়, ওই একবারই দাঁড়িয়েছি, একবারই চলে এসেছি। পরে আর কখনো মনে হয়নি? ওটা তো আমার জায়গা নয়। তাহলে তখন গিয়েছিলেন কেন? সে মানুষটা চলে গেছে, সুব্রত মুখার্জির সঙ্গে আমার খুব ভালো রিলেশন। উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি রিকোয়েস্ট করেছিলেন, আমিও একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি স্টার থিয়েটারটা করে দিন, আপনি যা বলবেন তাই করবেন। উনি স্টার থিয়েটার করে দিয়েছেন। তারপর উনি আমাকে রিকোয়েস্ট করলেন এখানে দাঁড়াবার জন্য, আমিও দাঁড়ালাম। আমি জানি এটা হারবো, তারপর আমি চলে আসবো যেখানে আমার স্বাধীন জায়গা, সেখানে। এই হচ্ছে আমাদের এই ইন্টারভিউ সেশনের একেবারে শেষ দুটো প্রশ্ন নয়, আপনার দুটো বার্তা। এক, যারা অভিনয় করছে আজকের ডেটে, ছোট, জুনিয়র বা দর্শক, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, তাদের প্রতি বার্তা। আর সামাজিকভাবে মাধবী মুখোপাধ্যায়, তার তো সমাজেও মানুষের কাছে কোনো বার্তা দেওয়ার থাকতে পারে। এই দুটো যদি পরপর বলেন, একটা অভিনেত্রী,
অভিনেতাদের জন্য, একটা সামাজিক। সেটা হচ্ছে সিনসিয়ারলি কাজ করা। যে কাজই করুক না কেন, সেটাই সে সিনসিয়ারলি যদি কাজ করে তবে একটা জায়গায় পৌঁছবেই। যত ছোট পাই হোক না কেন, এক পা করে যদি চলে তাহলে ঠিক নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছবে। সামাজিকভাবেও তাই, একই কথা। সমাজের যে জায়গাটায় যেতে চান সেই জায়গাটায় আপনি এক পা করে হাঁটুন, এগিয়ে পৌঁছবেন। আগামী দিনে মাধবী মুখোপাধ্যায়ের কাছ থেকে দর্শক আর কি পাবে? আমার তো দিন প্রায় শেষ হয়ে এসছে, আর কি পাবার আছে, আর কি দেবার আছে জানি না। যা পারবো তা দিয়েই দেবো। আপনি খুব ভালো থাকবেন, নমস্কার নেবেন, চিরকাল ছিলেন আমাদের হৃদয়ে, চিরকাল থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর আজকে এতটা সময় দিলেন বলে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনারা দেখতে থাকবেন টলিফোকাস কলকাতা এরকমভাবেই। আর এই নতুন সেগমেন্টটা সিনে স্বরূপ, কেমন লাগছে অনুষ্ঠান বা আর কার ইন্টারভিউ আপনারা দেখতে চান প্লিজ জানাবেন কমেন্ট করে। আর এই সাক্ষাৎকারটি বা অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নিজের মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।